12 মাস এবং 24 মাসের নর্মাল যে আমাদের রেটটা চলে সেক্ষেত্রে কিন্তু প্রাইস হাইক হয়ে যাবে। অঙ্কিতা লাইফ কোডটি তোমরা ব্যবহার করতে পারো এই ক্ষেত্রেও, এবং যদি মনে হয় না এখন করতে পারছি না বাট খুব তাড়াতাড়ি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই চেঞ্জ হওয়ার আগেই তোমরা সাবস্ক্রিপশনটি নিয়ে নাও, অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করতে পারো। আপকামিং ডিফারেন্ট ব্যাচ কোর্সেস এবং টেস্ট সিরিজ লঞ্চ করা হচ্ছে। এখানে WBCS প্রিলিমসকে ফোকাসে রেখে একটি স্কলারশিপ মক টেস্ট অ্যারেঞ্জ করা হবে, এবং সেই মক টেস্টে তোমাদের ডিফারেন্ট র্যাঙ্ক হোল্ডাররা ডিফারেন্ট প্রাইস পেয়ে থাকবে। প্রাইসটা এখানে ম্যাটার করছে না, ম্যাটার করছে তোমার ক্যাপাসিটি কতটা রয়েছে বাদবাকি অন্যান্য লার্নারদের থেকে। এখানে আলাদা আলাদা বুস্ট আপ সিরিজ এখানে লেখা রয়েছে, রিকালেকশন সিরিজ লেখা রয়েছে, যেগুলি WBPSCর ফ্রি টেস্ট ক্যাটাগরিতে পড়ছে। প্রত্যেকে এখানে পার্টিসিপেট করতে পারবে। এর জন্য সাবস্ক্রিপশন নেওয়ার কোনো প্ল্যানিংয়ের দরকার নেই। শুধু যখন আমাদের সাথে যুক্ত থাকছো অ্যাপটি ইনস্টল করো, ইনস্টলের টাইমেও যদি কোনো কোড জানতে চায় অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে নাও সেক্ষেত্রেও। এখানে আনসার রাইটিং এর একটি ব্যাচ আসছে তোমাদের জন্য WBCS এবং WBPSI মেনের ক্ষেত্রে। এই কোর্সটি তোমাদের ডিউরেশন 3 মান্থসের থাকবে, এবং এখানে বেঙ্গলি ইংলিশ দুটি সেকশনই তোমাদের কভার করানো হবে। মিশন খাকির কোর্স রয়েছে, খাকি যাদের স্বপ্ন তারা আমাদের সাথে যুক্ত থাকো এই কোর্সে। এবং এখানে WBCS প্রিলিমস এবং মেন্সের 2023 যাদের টার্গেট, 2023 মানে অনেকটা পিছনে যাদের টার্গেট, তাদের জন্য একটি ব্যাচ আসছে, রেজলিউশন ব্যাচ, কারণ এখন থেকে তো নিজেদেরকে তৈরি করতে হবে সেই ব্যাচটার জন্য। সো এক্ষেত্রেও কিন্তু তোমরা আমাদের সাথে সেক্ষেত্রে পার্টিসিপেট করতে পারো যদি তোমাদের প্রয়োজনীয়তা থাকে। প্লাস লার্নারদের এই শিডিউল দেওয়া রইল, যারা অলরেডি প্লাস নিয়েছো তাদের আমি বরাবর বলে থাকছি যে নিজেরা মক টেস্ট রোজ দেবে। নিজেদের পড়াশোনাটা একটু কমপ্লিট হয়ে গেলে নিজেদের পজিশনটাকে তোমরা অবশ্যই বুঝতে পারবে, এবং স্পেশাল ক্লাসের যে ফিচারগুলো আমরা পাচ্ছি, যারা এখানে স্পেশাল লার্নার রয়েছে, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রিপশন নাওনি, ভাবছে নেবে কি নেবে না, তাহলে সেক্ষেত্রে ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। যখন স্পেশাল ক্লাসেসগুলো প্রোভাইড করা হবে তোমাদের সাথে, তখন তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো, এবং স্পেশাল ক্লাসে আমাদের সাথে যুক্ত থেকে দেখবে ইন্টারঅ্যাক্টিভ সেশনস তোমরা পেয়ে যাবে। লার্নাররা এখানে আমরা MCQ ফরম্যাটে তোমাদের সাথে কানেক্টেড থাকি, যখন তোমরা এখানে পোলে পার্টিসিপেট করতে পারবে, নোটিফিকেশন পেয়ে যাবে, কখনো কোনো ক্লাস মিস হবে না তোমাদের। আফটার দি ক্লাস লেকচার নোট ডাউনলোড করে নিতে পারবে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে, একটিমাত্র ডিভাইস এবং ইন্টারনেট কানেকশন থাকলেই তোমরা আমাদের সাথে সরাসরি যুক্ত থাকতে পারছো। সো সাবস্ক্রিপশনের প্যাকেজের কথা আগেই বলা রইল, এই 12 মাস 24 মাসের প্রাইসটা অনেকটা বেশি, এবং সেই প্রাইসটাই 22% ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ। তাই যদি তোমাদের মনে হয় সাবস্ক্রিপশন নেবে, সাবস্ক্রিপশন নিয়ে নাও। কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোটসের মাধ্যমে তোমরা নিজেদের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাও তোমাদের প্রিয় টিচারের কাছ থেকে। নিজেদের জীবনের যে প্রয়োজনীয় শিক্ষাগুলো রয়েছে তোমাদের আগামী দিনের পরীক্ষাকে উত্তীর্ণ করার জন্য, সেই দিকে আমাদের সাথে যুক্ত থাকো। সুস্থ থাকো, ভালো থাকো। আজকে সেশনটি চলো শুরু করা যাক। আজকের আমাদের যে টপিকটি রয়েছে, এই টপিকটি না অনেকে ইগনোর করে যাই আমরা, বাট আমি আগেও বলেছি, যারা আমার সাথে যুক্ত ছিলে আগেও, যে মডার্ন হিস্ট্রি পড়তে গেলে এই অ্যাক্টগুলিকে না ইগনোর করা একেবারেই যাবে না, এবং এই প্রত্যেকটি পয়েন্টকে আমাদেরকে বুঝতে হবে, শিখতে হবে। সো আমি চেষ্টা করব আজকের টপিকটিকে ভালোভাবে তোমাদের মাথায় যাতে তোমরা নিতে পারো, তার ব্যাকগ্রাউন্ড আইডিয়াকে নিয়ে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করার। তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে হবে, এবং তারপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গিয়ে শুধুমাত্র রেগুলারিটি মেনটেন করতে হবে। রেগুলারিটি মেনটেন করলেই কোনো একটি সাবজেক্টের উপর বিশ্বাস এবং তাকে কমপ্লিট করার একটা সাহস জন্মায়, আর আমি তো রইলাম। সো দেখো, আমরা সবাই জানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে এসেছিল ব্যবসাদার হিসেবে কবে, 1600 সাল, এবং তার এক্সক্লুসিভ ট্রেডিং রাইট ছিল ইন্ডিয়াতে। এবং এই যে ট্রেডিং রাইটটা তারা পেয়েছিল কুইন এলিজাবেথ 1 এর দ্বারা,
কুইন এলিজাবেথ ওয়ানের দ্বারা চার্টারের মাধ্যমে এক্সক্লুসিভ ট্রেডিং রাইট পায়। 1600 সালে ট্রেডার হিসেবে তারা এখানে কি করে, তারা এখানে ছাড়পত্র পেয়ে যায় যে শুধুমাত্র ইউরোপ থেকে তোমরাই একমাত্র ব্যবসা করবে। তার মানে তাদের গভর্নমেন্ট তাদের কোম্পানিকে অনেকটা বেশি প্রায়োরিটি দেয়। ভালো কথা। দিন যায়, আস্তে আস্তে মুঘলদের থেকে তারা প্রায়োরিটি নিতে থাকে। মুঘলদের থেকে তারা প্রায়োরিটি নিতে নিতে তারা একটা পর্যায়ে এমন পৌঁছে যায় যেখানে তাদের ট্রেডিং অ্যাক্টিভিটি এতটাই সুন্দরভাবে তারা গ্রো করতে থাকে এবং দেশীয় যে ট্রেডিং জোন থাকে তাদেরকে ডমিনেট করে তারা সর্বেসর্বা হয়ে যায়। দেশীয় রাজাদের দুর্বলতা আফটার দ্য ডেথ অফ ঔরঙ্গজেব সকলের চোখে সুন্দরভাবে পড়ে এবং এই সৌন্দর্য প্রচণ্ড পরিমাণে আমাদেরকে দেখতে পারি যে আমাদের যে দেশীয় রাজারা রয়েছে তাদের অস্তিত্বকে পুরোপুরি নষ্ট করে দেয়। এই অস্তিত্ব খুব ভালোভাবে দুটো যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের অস্তিত্ব গ্রো করে। এক নাম্বার, দেখো তো বলতে পারছো কিনা, যারা অ্যানালিটিক্যাল বোধ যাদের থাকবে তারা পারবে, যারা আগে আমার সাথে ক্লাস করেছো তারা পারবে। শুধুমাত্র বইয়ের লাইন বাই লাইন পড়লে কিন্তু কখনো মেন্সের অ্যানালিটিক্যাল কোশ্চেনের উত্তর দেওয়া যাবে না। তুমি 70 to 80% ইতিহাসে পেতে পারো তখনই যখন তোমার মধ্যে সেই অ্যানালিটিক্যাল বোধটা আছে, সাবজেক্টটাকে তুমি ভালোবেসে ফেলেছো। তো ট্রাস্ট মি, আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকো, সাবজেক্টটা তোমাদের এমনি ভালো লেগে যাবে এবং ভালোবাসা তো তৈরি হবেই হবে। সো আমরা জানি যে এই যে সময়কালটা রয়েছে, এই সময়কালে দুটো যুদ্ধ ব্রিটিশদের যে কপাল, সেই কপালটা বদলে দেয়। একটা প্রথম যুদ্ধ পলাশির যুদ্ধ, আর একটা হচ্ছে কার্নেটিক ওয়ার। পলাশির যুদ্ধে শেষ শক্তিশালী বলা যেতে পারে একজন নবাব, যাকে হয়তো যার ক্যাপাসিটি ছিল রুল করার, ব্রিটিশদের থেকেও বেশি ক্যাপাসিটি ছিল, বাট তার অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এবং সে তার যে সৈন্যদল এবং তার যে মন্ত্রী পরিষদ তাকে যে ধোকা দিল তার জন্য তিনি হেরে গেলেন, দ্যাট ইজ সিরাজ। আর হচ্ছে কার্নেটিকে ইংলিশ পাওয়ারকে টেক্কা দেওয়ার মতো আরো একটি পাওয়ার ওয়ার্ল্ড লেভেলে ছিল, সে হলো ফ্রান্স। এই ফ্রান্সকে পর্যন্ত এখানে কি করতে হলো, ঝুঁকি নিতে হলো এবং ফ্রান্সও হেরে গেল। তো 1765-এ কোম্পানি টিল নাও পিওরলি ট্রেডিং ফাংশন এখানে তাদের ছিল এবং এই ট্রেডিং ফাংশনটা 1765-র পরে এলাহাবাদ ট্রিটির পরে তারা দিওয়ানি রাইট পেয়ে গেল। মানে ট্রেডিং ফাংশনও আছে তাদের কাছে, দিওয়ানি রাইটসও আছে। দিওয়ানি রাইট মানে কি, রেভিনিউ সিভিল জাস্টিসের উপরেও রাইট তাদের। কোথাকার, বেঙ্গল বিহার আর ওড়িশা। বেঙ্গল বিহার ওড়িশার এই ট্রেডিং রাইট যখন তারা পেয়ে গেলেন তাহলে তাদের টেরিটোরিয়াল পাওয়ার অত্যাধিক পরিমাণে বেড়ে গেল। তাদের টেরিটোরিয়াল পাওয়ার যখন বেড়ে গেল 1858-এ সিপয় মিউটিনি আমরা দেখতে পারলাম। তার মানে এই যে 1765 এবং 1858 এই যে সিপয় মিউটিনি দেখতে পারলাম এবং তার পরবর্তী টাইমেই ব্রিটিশ এখানে ডাইরেক্ট কন্ট্রোল নিয়ে নিল। ব্রিটিশদের যে ক্রাউন, যে গভর্নমেন্ট পারমিশন দিয়েছিল তোমরাই একমাত্র ব্যবসা করতে পারো, আমরা এখানে হস্তক্ষেপ করব না, সেই গভর্নমেন্ট, সেই ব্রিটিশ ক্রাউন ডাইরেক্ট রেসপন্সিবিলিটি নিয়ে নিল ইন্ডিয়ার গভর্নেন্সের এবং আফটার দ্যাট আমরা দেখতে পারলাম ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স পেয়ে গেল 15ই আগস্ট 1947-এ। এবার এই যে 1600 থেকে 1765-তে আসার পরে যে জার্নিটা ফেস করতে হয়েছে, তারপরে 1765 থেকে 1858-তে আসতে গিয়ে সেই জার্নিটা ফেস করতে হয়েছে, সে প্রত্যেকটা জায়গাকে আমরা ধরে ধরে পড়ব এবং প্রত্যেকটা পয়েন্টকে আমি এখানে তোমাদের সাথে রিপ্রেজেন্ট করব আজকে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডে শুধু এইভাবে আসি যে 1765-র যে সময়কাল, আমি একটা পেজ নিয়ে নিই তোমাদের সাথে আলোচনাটা তাহলে ভালো হবে। 1765-তে দিওয়ানি রাইট পেয়ে যাওয়ার পরে ক্লাইভ অনেক বেশি সাকসেসফুল হয়ে গেলেন।
প্রচুর টাকা এখান থেকে সরাতে থাকলেন এবং ইন্ডিয়াকে শোষণ ভীষণ রকমভাবে করা হলো। ট্রেডিং এখানে মিসইউজ করা হলো, তারা প্রাইভেট ট্রেড করতেই থাকলো। এই প্রত্যেকটা ঘটনা যখন একের পর এক ঘটে চলেছে ঠিক সেই মুহূর্তেই আমরা এখানে দেখতে পারলাম যে প্রত্যেকটা প্রিভিলেজ এখানে যখন চলছে সেই জায়গা থেকে এমন একটা সময় এলো ফেমাইন হলো বেঙ্গলে। এবার ফেমাইন যদি হয়, দুর্ভিক্ষ যদি হয়, তাহলে সাধারণ মানুষ এখানে না খেতে পেয়ে মারা যাচ্ছে। আর যদি আমি কাউকে শোষণ করতে চাই, তাহলে সেই শোষণ করতে গেলে আমাকে কি করতে হবে? সেই শোষণ করতে গেলে আমাকেও তো তাকে বাঁচিয়ে রাখতে হবে। যদি সে মারা যায় তাহলে তো হবে না। এই জায়গা থেকে 1770-এর পরবর্তী সময়ে এখানে ক্লাইভের যে কারচুপি সেটা ব্রিটিশ গভর্নমেন্ট ধরতে পারলো। ব্রিটিশ গভর্নমেন্ট বলল, আরে এ তো নিজেরাই ব্যবসা করছে, নিজেরাই মুনাফা অর্জন করছে, আমাদেরকে তার বেশ কিছু কয়েকটা পার্সেন্টেজ দিয়ে, খুবই সামান্য পার্সেন্টেজ দিয়ে আমাদেরকে তো কিছু দিচ্ছেই না। এই যে প্রবলেমটা আমরা ফেস করতে দেখলাম, সেই প্রবলেমটা যখন এখানে আমরা ফেস করলাম তখনই গিয়ে সমস্যা শুরু হলো। এবং এই যে সমস্যাটা আমরা শুরু হতে দেখতে পাচ্ছি, এই সমস্যা শুরু হওয়ার পিছনে অন্যতম কারণ কি? অন্যতম কারণ হচ্ছে গিয়ে মিস গভর্নেন্স। সো এবার কি করতে হবে? কোম্পানিকে গভর্ন করতে হবে। কে গভর্ন করবে? ব্রিটিশ ক্রাউন করবে, বিকজ ইন্ডিয়ানদের তো রিপ্রেজেন্টেশনই নেই। সো প্রথমবার ব্রিটিশ গভর্নমেন্টকে এখানে রিপ্রেজেন্টেশনটাকে এখানে চেক অ্যান্ড ব্যালেন্স করার চেষ্টা করা হলো ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন ফ্রম ইউরোপ। সো এবার এখানে এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কি কি হলো? সো দেখো, প্রথম কথা, এই অ্যাক্টগুলোর সাথে আমাদের কনস্টিটিউশনের ফ্রেমিংটা কানেক্টেড, বিকজ আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পড়ছি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফরমেশন বা কনস্টিটিউশনের। এম.এন. রয় তিনি পায়োনিয়ার ছিলেন কমিউনিস্ট মুভমেন্ট 1934-এ। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফরমেশন হয় 1946, আর জানুয়ারি মাসের 26 তারিখ 1950-এ কনস্টিটিউশন কিন্তু কেম ইন্টু ফোর্স হয় বা কেম ইন্টু বিং হয়। এবার এখানে রেগুলেটিং অ্যাক্ট 1773-তে কি হয়েছিল? ফার্স্ট স্টেপ, ব্রিটিশ গভর্নমেন্টকে কন্ট্রোল এবং রেগুলেট করা। এখানে দেখতে পারা যাচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট কন্ট্রোল এবং রেগুলেট করবে, ব্রিটিশ গভর্নমেন্ট কন্ট্রোল রেগুলেট করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন ইন্ডিয়া। প্রথমবার পলিটিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনস নিয়ে ডিল করা হবে। এটি আমি শর্টে বলে থাকি, এখানে এপি কে নিয়ে ডিল করা হবে। ঠিক আছে, পলিটিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন। ফাউন্ডেশন হবে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডিয়াতে, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন। এখানে কোর্ট অফ ডাইরেক্টর গভর্নিং বডি থাকবে কোম্পানির, যারা রেভিনিউ সিভিল মিলিটারি ম্যাটারে কথা বলবে। রেভিনিউ সিভিল মিলিটারি ম্যাটারে কথা বলবে। আমি বোঝাচ্ছি, একটু পুরোটা বলে নিই। একজন চিফ জাস্টিস এবং 3 আদার জাজেস থাকবে সুপ্রিম কোর্ট অ্যাট ক্যালকাটাতে, কারণ এই অ্যাক্টের দ্বারাই সুপ্রিম কোর্ট অ্যাট ক্যালকাটা স্থাপন করা হবে 1774-এ। এবং গভর্নর অফ বেঙ্গল অ্যাজ গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে যাবে, মানে পদটা কি হয়ে যাবে? গভর্নর অফ বেঙ্গল হয়ে যাবে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এবং তাকে অ্যাসিস্ট করার জন্য যা থাকবেন 4 জন এক্সিকিউটিভ মেম্বার। লর্ড ওয়ারেন হেস্টিং, এখানে কে? লর্ড ওয়ারেন হেস্টিং এখানে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এবার এখানে একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773-তে, তার মানে প্রথমবার আমরা ওই পয়েন্টটা তো দেখলাম, প্রথম পয়েন্টটা যে ব্রিটিশ গভর্নমেন্ট কোম্পানিকে রেগুলেট করছে, কোম্পানির অ্যাফেয়ার্সকে রেগুলেট করছে। এবার দ্বিতীয় প্রশ্ন, কি কি রেগুলেট করছে? পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ফাংশন। ঠিক আছে, পলিটিক্যাল ফাংশন, অ্যাডমিনিস্ট্রেশন ফাংশন। কি হচ্ছে? সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হচ্ছে। কেন? কারণ সাবঅর্ডিনেটদের উপর তো কোনো ক্ষমতাই দেওয়া নেই, ব্রিটিশ গভর্নমেন্টের কাছে ক্ষমতা দেওয়া রয়েছে। কোর্ট অফ ডাইরেক্টর গভর্নিং বডি অফ দি কোম্পানি, কোম্পানিকে গভর্ন করার জন্য কোর্ট অফ ডাইরেক্টর থাকবে, যারা কিনা RCM কে নিয়ে ডিল করবে, যারা কিনা সিভিল রেভিনিউ সিভিল মিলিটারিকে নিয়ে ডিল করবে। এখানে শাস্তির কতটা কে কাকে পাবে, কোন প্রবলেমের জন্য, কোন দোষের জন্য কি শাস্তি হবে, তার যে চিন্তা ভাবনা, তার যে দায়িত্বভার,
সেটা সুপ্রিম কোর্টের থাকবে একজন চিফ জাস্টিস এবং 3 আদার জাজেস, দ্যাট ইজ এলিজা এম্পে হলেন প্রথম চিফ জাস্টিস। এবং গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করে দেওয়া হবে, তাকে আবার সামলানোর জন্য, তাকে আবার বুদ্ধি দেওয়ার জন্য 4 জন এক্সিকিউটিভ মেম্বার থাকবে এবং প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলেন লর্ড ওয়ারেন হাস্টিং। এবার এই যে কোর্ট অফ ডাইরেক্টররা, এখানে আমরা দেখতে পাচ্ছি কোর্ট অফ ডাইরেক্টররা এখানে থাকলেন। এই যে মেম্বাররা এখানে প্রেজেন্ট ছিলেন, এই মেম্বারদের রেসপেক্টে একটা পয়েন্ট ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ আমরা এখানে যে বোধটা পাই, সেটি কি? সেটি হচ্ছে গিয়ে এই এক্সিকিউটিভ মেম্বার এরা গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে সাপোর্ট করতেন না। 4 জন মেম্বার ছিলেন, এই 4 জনের মধ্যে 3 জন সব সময় ওয়ারেন হেস্টিং এর বিপক্ষে থাকতেন। তার মানে সেক্ষেত্রে সমস্যা হচ্ছে, তার মানে বুঝতে পারি ডিসিশন নিতে পারবে না, সমস্যা হবে। সুপ্রিম কোর্টের কাছে কোন নিয়মটা যাবে, কোন নিয়মটা যাবে না, কে সুপ্রিম কোর্টকে শাস্তি, মানে কোন দোষে সুপ্রিম কোর্ট শাস্তি দেবে, কোন দোষের ডিসিশন গভর্নর জেনারেল অফ বেঙ্গল নেবে, সেই ভাগটাও করা ছিল না। তো ভীষণ কয়েকটা প্রবলেম ছিল এই অ্যাক্টে, উইকনেস ছিল। যেমন এই উইকনেসগুলোকে আমরা যদি দেখি, The act was based on the principle of check and balance and was intentionally vague in many of its provisions. তো অনেকগুলো যে প্রভিশন ছিল, সেই প্রভিশনে বেশ কিছু ভেগ কথা ছিল, সেটা প্রপারলি মেনটেন করা ছিল না, যার জন্য অনেক সমস্যা হয়। It had neither given the state a definite control over the company, nor the director a definite control over their servant, nor the Governor General a definite control over his council, nor a Calcutta Presidency a definite control over Madras and Bombay. তো তখন 3টা প্রেসিডেন্সি ছিল, ক্যালকাটা, ম্যাড্রাস, বম্বে। ক্যালকাটা প্রেসিডেন্সির কতটা কন্ট্রোল ম্যাড্রাস এবং বম্বের উপর থাকবে, কতটা কন্ট্রোল এখানে আমরা কোম্পানির উপর থাকবে, কতটা কন্ট্রোল এখানে ডাইরেক্টরদের উপরে থাকবে। তো আলটিমেটলি এখানে বেশ ভালো রকমভাবে বোঝা যায় যে সার্ভেন্টদের, হায়ার অথরিটিতে যে আছে এবং তার নিচে যে সার্ভেন্ট আছে, কারোর ক্ষমতার কিন্তু ডিস্টিংগুইশন নেই। গভর্নর জেনারেল তার কাউন্সিলের থেকে, এই কথাটা যেটা বললাম যে 4 জনের এক্সিকিউটিভ মেম্বারের যে কাউন্সিল, তাদের থেকে কন্টিনিউ এখানে প্রবলেম ফেস করছে। The Act also did not define the relationship between Supreme Court and the Company Court, as well as various Company Court in Bengal, over which Governor General in Council had appellate power. তো এরকম এই সুপ্রিম কোর্টের সাথে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের যে কাউন্সিল, তার কোনো কানেকশনের যে কত টাকার মাত্রা সেটাই বলা নেই। সমস্যা তো এখানে হবেই। এই সমস্যাগুলোর সমাধানটা খুব দরকার ছিল, পরবর্তী টাইমে অ্যাক্টের মাধ্যমে সেই সমাধানটা আসে। তবে রেগুলেটিং অ্যাক্টের সিগনিফিকেন্স যদি বলা যায়, রেগুলেটিং অ্যাক্ট একটি ডিজাস্টার ছিল, বাট সিগনিফিকেন্ট অনেকভাবেই ছিল, বিকজ এটি আমরা মেইন স্টেপ, এটা ভুল হয়েছে কারণ এটা হবে টুয়ার্ডস দি পার্লামেন্টারি কন্ট্রোল, টুয়ার্ডস দি পার্লিয়ামেন্টারি কন্ট্রোল, টাইপিং মিস্টেক, towards the parliamentary control over company administration in India. কারণ পার্লামেন্টারি প্রথম একটা কন্ট্রোল, প্রথমবার কন্ট্রোল নিল, তো এপির কন্ট্রোল নিল, তো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড পলিটিক্যাল। অ্যাডমিনিস্ট্রেশন একটা ফিক্সড সেন্টার, কিভাবে সে কাজ করবে না করবে সেটা পরে দেখা যাবে, বাট সুপ্রিম কোর্ট তৈরি তো হলো, অবশ্যই এটা প্রেস ওয়ার্দি বলতে পারি। করাপশন ফ্রি একটা অ্যাডমিনিস্ট্রেশন আমরা পাবো। ওভারঅল ইট ওয়াজ ওয়েল মিন টু অ্যাটেম্প্ট বেটার সিস্টেম অফ গভর্নমেন্ট, বাট হ্যাস্টিং বেশ কিছু ডিফিকাল্টিস পেয়েছিল। আস্তে আস্তে সেটাকে আমরা কন্ট্রোল লেভেলে দেখতে পারবো, প্রবলেম হবে না, কারণ যত অ্যাক্ট যাবে তত ব্রিটিশ যে পাওয়ার, তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাওয়ার এবং ব্রিটিশ ক্রাউনের যে পাওয়ার, সেটার মধ্যে ডিভিশনস আসবে এবং সেইভাবেই চলতে 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 আমাদের মডার্ন হিস্ট্রিটা কমপ্লিট হয়ে যাবে। সো আমার মনে হয় তোমরা আমাদের সাথে যদি যুক্ত থাকো, খুব তাড়াতাড়ি আবার আমাদের এখন অ্যানশিয়েন্টটা চলছে, মেডাইভেল এবং মডার্নটা আসছে। তোমাদের যদি মনে হয় সাবস্ক্রিপশন জরুরি, তাহলে আমাদের সাথে তোমরা যুক্ত থাকো, অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করো, রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য, এবং হিস্ট্রির এত ভাস্ট যে টপিক, এতটা ভয় তোমরা পাও, আশা করি আর পাবে না যদি ক্লাসেসগুলো মন দিয়ে করো। টেক কেয়ার। আমার পড়ানো ভালো লাগলে চাইলে আমায় ডেডিকেট করতে পারো। থ্যাংক ইউ, টাটা।